জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই হতে পারে, সেটির প্রস্তুতির কথা আমরা বলছিলাম। আবার আপনি বললেন যে এই বৈঠকের মধ্যে কি কি ঘটেছে বা বিএনপির সাথে কোন বিষয়ে সমঝোতা হয়েছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাতের সাথে মনোমালিন্যটুকু তো স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে জামাতের সাথে। জামাত এই যৌথ বিবৃতিকে তারা আসলে ভালোভাবে নেয়নি। পুরো বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এনসিপি তাদের মতো করে চলবে। দেখেন, এনসিপিকে আমার কি মনে হয় জানেন, এটা হলো কি জানেন, একটা মানে এই সরকারের মানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটা দল। এই দলটার নিবন্ধন এখনো হয় নাই। তো এই দলটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় এটা আমার কাছে টু মাচ মনে হয়, আমার কাছে লজিক্যাল মনে হয় না। আপনি হয়তো বলবেন যে না, ওনারা তো আন্দোলনের সঙ্গে ছিল। তো এই আন্দোলনের সঙ্গে তো আরেকটা দল হয়েছে, যে জামাত মধ্যে একটা দল আছে না, জামাতের যে ইয়েরা ওদের, হ্যাঁ না 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 আরেকটা দল হয়েছে স্টুডেন্টদের নিয়েই, এটা নামও আপ বাংলাদেশে কি একটা নাম হয়েছে একটা এরকম, আপ বাংলাদেশ একটা দল হয়েছে। ওটা তো এরাই, ওরা তো এই সম্মুখ সারি ছিল। তো ওদেরকে তো আমার বাংলাদেশ যেটা, না 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 আপ বাংলাদেশ আরেকটা মানে ছাত্রদের একটা দল হয়েছে, যারা নাকি ওদের সঙ্গে থাকার কথা ছিল, পরে থাকেনি আর, ওরা আপ বাংলাদেশ করেছে। তো ওদেরকে ডাকেন না কেন ভাই আপনারা? ওরা তো আন্দোলনে ছিল। ক্রাইটেরিয়াটা কি এটা তো আমি বুঝি না। ক্রাইটেরিয়াটা কি? হোয়াই এনসিপি? এনসিপির কি ভূমিকা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে, আমার কোনো আপত্তি নাই। এনসিপি কি আন্দোলনে ছিল? লিডারশিপের জায়গায় তো এনসিপিতে যারা আছে এখন, তাহলে ব্যক্তি দেখে ডাকবেন, তাদেরকেই তো আমরা সবথেকে বেশি আসলে। তাহলে কি ব্যক্তি দেখে ডাকবেন আপনি? ব্যক্তি দেখে অনেক ছোট ছোট দল আছে, এক ব্যক্তি এক দল, কিন্তু ব্যক্তিটা খুব হ্যাভি, তাকে ডাকেন। তো আপনি ওইটা কেউ ডাকবেন? এগুলি কোনো কথা না। এগুলো যেন এক চোখে নুন বেচা আর এক চোখে তেল বেচা, এটা সোজা আলাপ আপনি ভাই। ওই এখন বড় মানুষের প্রতি কোনো সমালোচনা করা যাবে না ভাই, এটা কোনো কথা হলো না। তো সমালোচনা শব্দটা তো আসছেই সবার জন্য, করার জন্য। তো এইগুলি এনসিপি ডাকছে, এনসিপি মন খারাপ করছে, মন খারাপ করছে করছে তো কি হয়েছে? জামাতও মন খারাপ করছে। সরকার চলবে সরকারের মতো, তবে এনসিপি এবং জামাত যে কারণে মন খারাপ করছে ওই কারণটা কিন্তু আমি ভ্যালিড মনে করি। সেটা কি রকম? সেটা হলো যে আপনারা একটা মাত্র পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে আপনি কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করতে পারেন না, এটা কিন্তু আমি মনে করি। মানে নির্বাচনের ডেট ঘোষণা নিয়ে তো এখন পর্যন্ত অস্পষ্টতা না, অস্পষ্টতা না হলেও এই যে ফেব্রুয়ারি শব্দটা যে উচ্চারণ করেছেন আপনি, এটা আপনি করতে পারেন না। আচ্ছা, একটা মাত্র দলের সঙ্গে বসে আপনি বলা উচিত ছিল যে ঠিক আছে, আলাপ করলাম, আলাপ সফল হয়েছে, আমি দেশে গিয়ে একটা ঘোষণা দেব, অন্যদের সঙ্গে বসেও হয়ে যেত। আরে ভাই, এত কিছু তো করার দরকার নাই। এই প্রবলেমগুলি তো ইনভাইট করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেব নিজ দায়িত্বে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, 2 দিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করলেন, প্রায় 28টা না 29টা পার্টি ওখানে ছিল। তার মধ্যে 25টা পার্টি বলল যে তারা নির্বাচন চায় ডিসেম্বরে অথবা তার আগে, বিএনপি সহ বললো। 6 জুন ঈদের আগের দিন, ঈদের শুভেচ্ছা দিতে যে উনি আসমকে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে। আমি যদি প্রশ্ন করি ওনাকে, হোয়াই এপ্রিল? আপনি এপ্রিলটা বলছেন কোন যুক্তিতে? যুক্তিটা কি আমার বুঝান। আপনি যুক্তি বললেন না, আপনার মনে হয়েছে তো আপনি বলে দিয়েছেন। আপনি তো 2 দিন আগে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করলেন, পলিটিক্যাল পার্টি কেউ বলছিল এপ্রিলে দেন, কেউ বলছিল, কেউ তো বলে নাই। জামাত খালি বলছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল, তাহলে এরকম একটা বলছিল, কিন্তু এপ্রিলে হতে হবে এই কথা কেউ বলে নাই। কিন্তু ম্যাক্সিমাম লোক বললো ডিসেম্বর কিংবা তার আগে। আপনি তাহলে এপ্রিলের কথা ঘোষণা করলেন কেন? যদি করলেনই তাহলে আবার এত দূর ওয়ার্ল্ডে যায় নিয়ে, প্লেনে যায় 6 ঘন্টা ভ্রমণ করে ওখানে যে আবার 2 মাস আই গেলেন কেন? কেন? এটা কি ভাই, খেলাধুলা নাকি? খেলাধুলা করেন? আপনি আই গেলেন কেন? যদি আপনি আই গেবেনই, যদি তারেক রহমান সাহেবের সঙ্গে আলাপ করার প্রয়োজন হয়, তারেক রহমান সাহেবকে ফোন করতেন একটা 6 তারিখের আগে, বলতেন আমি ডেটটা আলোচনা করেছি আপনার সঙ্গে, সমস্যাটা কি ছিল? ফোন করে বলতেন যে না, উনি তো চাইলে আপনি তখন আপনি একটা জায়গা দিতেন। কিন্তু আপনি এপ্রিল ঘোষণা করলেন, ওখানে আবার গেলেন, যাই নিয়ে আবার মানে ফেব্রুয়ারি একটা নাম উচ্চারণ করলেন, কিন্তু বললেন কিন্তু এপ্রিলের কথাই। দেখেন, যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে উনি এপ্রিলের কথা ঘোষণা করেছেন, মানে উনি এখান থেকে সরেন না একটুও। যদি বলতেন ঘোষণা করিয়াছিলাম কিন্তু এখন চেঞ্জ করিতেছি, তা কিন্তু বলে নাই, ঘোষণা করেছেন। কিন্তু সম্ভব যদি সব হয়ে যায় তাহলে কি হলো? সেই সবটাকে স্পষ্ট কিছু স্পষ্ট না। এটা শুনেন, ওনার সঙ্গে একজন লোক গেছে না, ওই যে আপনার খলিলুর রহমান সাহেব,
আচ্ছা এটা কি জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো মিটিং ছিল? এই ভদ্রলোককে নিতে হবে কেন ওখানে? ঘটনা কি আমি বলি আপনাকে, আমি যেটা বুঝি, জি। আমি তো আমার মতো করে বুঝি, আমি তো আবার সন্দেহবাদীগ্রস্ত লোক। বলুন। ঘটনা হলো বিএনপি 3 জন উপদেষ্টার ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন কথা বলেছিল প্রকাশ্যে। 3 জন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং এই খলিলুর রহমান। বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে অপ্রয়োজনে আসিফ মাহমুদ এনে বসায় রাখছে। কেন বসায় রাখছে? যে তুমি যাকে পছন্দ করো তাকে আমি তোমার সঙ্গে মিটিংয়ের সময় বসায় রাখবো। দ্বিতীয় মিটিং হয়েছে লন্ডনে, ওখানে খলিলুর রহমানকে দিয়া এই বিবৃতি পড়াইছে এবং খলিলুর রহমান সঙ্গে আমাদের আমির খসরু মাহমুদ সাহেব মিটিংও করছে, একটা পড়াইছে। কি করবেন আপনি? হয়েছে। তার মানে এখন বাকি আমি আপনাকে আমার কমন সেন্স থেকে বলি, বলবেন। আগামীতে যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, যে একান্ত করে মিটিং হয়, ওইটা মাহফুজ আলম থাকবেন। রাখবে। এই কারণটা কি? কারণটা হলো তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দেই না, আমি যা চাই সেটাই হবে। এই যে আচরণ, এই যে চিন্তা, এই যে মানসিকতা, ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয়। আর সংক্ষেপে বলে আপ বাংলাদেশ। আমি তখন আপনি বলছিলাম, যার সভাপতি হচ্ছে আপনার আলী হাসান জুনায়েদ এবং মহাসচিব হচ্ছে রাফে সালমান রিফাত। এরা ছাত্র শিবির করতে এক সময়, এবং এই পুরো আন্দোলনে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদের দুজনের অসাধারণ ভূমিকা ছিল, খুবই দুর্দান্ত ভূমিকা ছিল এদের। এদের সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির মেলে নিয়ে কথা ছিল তারাও ওখানে থাকবে, এবং এমনও কথা হয়েছিল যে জুনায়েদকেই মহাসচিব বানানো হবে। আচ্ছা, মানে সাধারণ সম্পাদক যে পোস্ট আর কি, এটা যেটার মধ্যে এখন আক্তার সাহেব আছেন। আচ্ছা, এই জুনায়েদ এটার দাবিদার ছিল। কিন্তু তো এরা তো কি শিবির করতো না কি করতো আমার জানা দরকার না, আমার জানা দরকারটা হলো কি এরা তো আন্দোলনই ছিল একদম। তো নাহিদ ইসলামের যোগ্যতাটা কি? সে আন্দোলনে ছিল, তো এরাও আন্দোলনে ছিল, এরাও আন্দোলনের সম্মুখ সারির মুখ। এরাও একটা দল করছে, নাম হলো আপ বাংলাদেশ নামে, এটা মে মাসে হয়েছে, আত্মপ্রকাশ করছে। এখন এনসিপি যদি নিবন্ধন পায় নাই, এরাও নিবন্ধন পায় নাই, তো এদের সঙ্গে এনসিপির পার্থক্যটা আপনি কিভাবে করবেন? এদেরকে দাওয়াত করলেন না কেন? তো এইখানেই তো আপনি বৈষম্য করলেন। আপনি তো বৈষম্য শুরু করছেন রে ভাই, আপনি তো পক্ষপাতদুষ্ট আচরণ করতেছেন। এটা তো সবাই বলবে। কে না জানে বাংলাদেশের, কে না জানে যে এনসিপি হলো ডক্টর ইউনূসের স্বপ্নের দল। কারণ উনি তো এটা লন্ডনে যে ফিনান্সিয়াল টাইমসকে বলে আসছে, ওখানকার পডকাস্টে বলছে, সরাসরি বলছে যে আমি ওদের ডেকে বলছি তোমরা একটা রাজনৈতিক দল করো। তো ওরা বলছে না, আমাদের তো কেউ চিনে না, আমার দলগুলো হবে। তখন আমি তাদেরকে বললাম, হ্যাঁ তোমাদেরকে দেশের সবাই চিনে, তোমরা দল করলে দলে দলে লোক আসবে। তো পলিটিশিয়ান হিসেবে ডক্টর ইউনূস আসলে 100-র মধ্যে 3-4 বেশি পাবে না। মানে পলিটিক্সে, মানে পলিটিশিয়ান হিসেবে পলিটিক্যাল যে নলেজ, এই নলেজ যদি পরীক্ষা হয় ইউনূস সাহেব 100-র মধ্যে 3-4-এর বেশি পাবে না। কারণ উনি নিজের, ওনার পলিটিক্যাল একটা ছিল, পার্টি করছিল, ফ্লপ খাইছে মাস না যাইতে। আবার এদেরকে আইনা চৌরাস্তার মোড়ে দাঁড় করাই দিচ্ছে, দিয়ে এদের তো লোক নাই। কারণটা কি? ওনার উপলব্ধির ভুলটা কথা সেটা আমি বলি। ব্যক্তির পরিচয় দল হয় না। দল করতে হলে মাঠ পর্যায়ে সংগঠন থাকতে হয়। তোমাদের সবাই চিনে, উনি এটাই মনে করছেন যে তোমাদের সবাই চিনে, যেহেতু তোমাকে চিনে অতএব তুমি দাঁড়ালে পরে একটা দল হয়ে যাব। হবে না, দল এভাবে হয় না রে ভাই। আমারও এখন আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক লোক চিনে, আমি যদি দল করতে যাই 3 জন লোক জোগাড় করতে পারবো না। এটাই নিয়তি। ব্যক্তির পরিচয় দল হয় না। দল করতে হলে মাঠ পর্যায় থেকে সংগঠন গড়ে উঠতে হয়, সেখান থেকে দল হয়। এনসিপি তো সেই চেষ্টাটা আসলে চালিয়ে যাচ্ছে। যেমন কেমন চালাবে? যখনই তারা ঢাকার বাইরে যায়, শুনেন এই দেশের মানুষ কিন্তু খুব সচেতন। যখনই তারা ঢাকার বাইরে যায়, ইউনিয়ন অফিসে বসে নিয়ে সভাকক্ষে বসে মিটিং করে, পাবলিক কয়ে যাবে তুমি এনে কেন, তুমি এখানে মিটিং করো কোন এখতিয়ারে? যখনই তারা ঢাকার বাইরে যায়, ঢাকা, আমি একজন লোকের কথা জানি, আমি বলি আপনাকে, আমাকে কালকে একজন জানালো ইনফরমেশন দিল যে একজন এরকম সমন্বয়ক জেলা পর্যায়ের এক নারী সমন্বয়ক আর কি, একটা এখনো মাস্টার্সও কমপ্লিট হয় নাই। আচ্ছা, সমন্বয়ক হওয়ার পরে এখন গুলশানে থাকেন বাসা ভাড়া নিয়ে, মাঝে মাঝে ক্লাস করার সময় এখান থেকে প্লেনে করে যান, যে নিয়ে ক্লাস করে আবার চলে আসেন। তো উনি তো সমন্বয়ক। এখন এই জিনিসটা উনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উনার ক্লাসমেট সবাই দেখে না? দেখে তো।
এখন যখন দেখে তখন ওই একজনের কারণে কিন্তু পুরা সমন্বয়কদের উপর একটা মানুষের ধারণা চলে আসে যে এরা বুঝি এমনই। যেমন আব্দুল হান্নান মাসুদ, জি, সে নিজে বলতেছে যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র হলাম আমরা। আর সবচেয়ে দরিদ্র এমন এক গাড়িতে চড়ছে যে গাড়ি নাকি ওই এলাকার লোক কেউ দেখে নাই। এখন বলে আমাকে একজন ব্যবসায়ী দিছে। হ্যাঁ দিছে, মানলাম দিছে। কেন দিছে? ওবায়দুল কাদের যখন নাকি আপনার বাংলা বাণিজ্যে চাকরি করতো, ও সে একজন সাংবাদিক ছিল কিন্তু, আচ্ছা, বাংলা বাণিজ্যে চাকরি করতো, বাংলা বাণিজ্য পেছনের এক রেস্টুরেন্টে খাইতো, বাকি রাখতো। ও গেলে ওখানে আমরা যেতাম চা খাইতে আচ্ছা, মতিঝিলে। তখন আমরা ঢুকলে পরেই ওখানকার বলতো যে এই যে এসব আসছে, আবার বাকি দিবে, টাকা তো আর দিবে না, খালি বড় বড় কথা বলে চলে যাবে, বাইক যেত। কিন্তু সেই লোক যখন 30 লাখ টাকা দামের ঘড়ি পরে, তাকে যখন জিজ্ঞাসা করে ঘড়ি কোথায় পেলেন, ওই কি আমাকে লোকে ভালোবেসে দেয়। তো এখন ভালোবেসে কোটা একটা একা দেয় না, এখন যে ভালোবেসে পড়ে আছে ওই 30 লাখ টাকা যিনি দিয়েছিল উনি কি এখন যায় তার কাছে? খবর নেয়? নেয় না। কেউ নেয় না। ব্যবসায়ীরা যখন কিছু একটা দেয়, পৃথিবীর কোনো ব্যবসায়ী দেয় না, ইনভেস্ট করে। তো এখন ওনাদের কাছে কেন ইনভেস্ট করতেছে? হান্নান মাসুদ কেন ইনভেস্ট করে? ওই ভদ্র মহিলা যার কথা বললাম তাকে কেন ইনভেস্ট করে? কারণ ওনারা বিনিময়ে তাদেরকে কিছু পাইয়ে দিতে পারে। এখন এই লোকগুলি যখন তারা যখন এই লোকগুলি যখন প্রত্যন্ত অঞ্চলে যায় সংগঠন করতে, সংগঠন হবে? হবে না। আর তাদের সঙ্গে আরো কয়েকজন ধান্দাবাজ জুটবে। কারণ ওই ধান্দাবাজে মনে করবে তাহলে আমিও তাহলে আমার লেভেলে কিছু এগুলি করি, তাহলে তো পাবলিকের ঘুরতে হলো। ওটা পাবলিক তো আপনি ইনভলভ করতে পারবেন না। যে কারণে আজকে এনসিপির এই অবস্থা। জি, এনসিপির একটা সম্ভাবনাময় দল হইতো কিন্তু যদি তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারতো। পারে নাই তো কন্ট্রোল করতে। এবং না পারাটাই স্বাভাবিক। না পারাটাই স্বাভাবিক কেন ধরেন, একটা জায়গা, এই জায়গাটা হলো টোটালি হলো কি দুর্নীতির একটা উর্বর ক্ষেত্র। এখন এখান থেকে সে উঠে আসছে, সে তো অন্য জায়গাতে উঠে আসে না, এই জায়গাতেই উঠে আসছে। সে এইটাই দেখে আসছে। সে জানে কিছু একটা খালি কোনো মতো করলেই হলো, তারপরে আর কোনো সমস্যা নাই। সবাই ওই কম্পিটিশনে নেমে গেছে।